যে শ্রাবণে প্রেম আসে। তনিমা খান। সূচনা পর্ব। প্রচণ্ড দাবদাহে পুড়ছে জনজীবন সহ ধরিত্রীর কোনা কোনা। শুধুই কি প্রকৃতির উষ্ণতা, নাকি জীবনে বয়ে চলা এক একটা বিদঘুটে পরিস্থিতিও বিরূপ উষ্ণতা ছড়াচ্ছে? পালাক্রমে পরিবর্তিত মৌসুম তখন শ্রাবণের দোরগোড়ায় হলেও শ্রাবণ যে ব্যর্থ হচ্ছে দুর্দমনীয় তাপকে বশ্যতা স্বীকার করাতে হুটহাট আছড়ে পড়া বাড়িধারা রচিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে তেজি সেই ময়ূক দুটির এক নজর দেখলেই। এই কেমন শ্রাবণ? খিদের যন্ত্রণায় সন্তানের চোখ থেকে অশ্রু গড়ায়। এটা হয়তো পৃথিবীর অন্যতম এক যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি বাবা মায়েদের জন্য। লোকাল বাস মানবজীবনের অত্যাবশ্যকীয় এক বিরক্তিকর যানবাহন। এত অত্যাবশ্যকীয় একটি যানবাহনের আরেকটু উন্নতি ঘটালো মালিক সমিতি কি নিলামে উঠবে? ব্যবসা বোঝা দেয় মৃদু কোলাহল গুঞ্জনে লোকাল বাসের মধ্যকার পরিবেশ নিস্তব্ধহীন, ঝঞ্ঝাটপূর্ণ এবং ভারী। সারি সারি সবুজ গাছগুলোকে দৃষ্টিসীমায় ঝাপসা করে পিছু ফেলে পিচ ঢালা রাস্তা পিষে দুর্বার গতিতে ছুটে চলছে বাস। চলন্ত সেই ভাঙাড়ি বাসের মধ্যে ভাঙচুর শব্দ আর হুটহাট ঝাঁকি বড্ড সাধারণ আর সহজলভ্য। ব্যবসা গরমে বাসে অবস্থানরত যাত্রীর প্রাণ ওষ্ঠাগত। ঘরমাত্র চিন্তিত নয়নে হাতের বেবি এক্সেসরিজ ব্যাগটার দিকে তাকালে অসহায়ত্ব অনুভব হয়। হাত বাড়িয়ে দুটো ফিডার মুখের সামনে তুললে ভরশূন্য খালি ফিডারটি দেখে বুকের ভেতরের অসহনীয় ব্যথায় চৌচির হয়ে ওঠে। চোখ দুটো লাল হয়ে উঠল খানিক। গলদেশ সহ জিহ্বা তৃষ্ণায় কাতর হয়ে গেলেও পানি মুখে নেয়ার প্রয়োজনীয়তা বোধ করে না। বুকের মাঝে কান্নারত ছোট্ট দুধের শিশুটিকে অনবরত দোল দিতে দিতে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল এক অসহায় বাবা। ক্ষুধায় আর গরমে কাঁদতে কাঁদতে লাল হয়ে উঠেছে ছোট্ট শিশুটি। যেখানে এক ফোঁটা দুধের জন্য ছেলে এতক্ষণ যাবৎ কেঁদে চলেছে, সেখানে সে বাবা হয়ে নিজের তৃষ্ণা মেটায় কি করে? জানালার দিকে এক পলক তাকিয়ে পাশের যাত্রীকে টপকে জানালাটা ভালো করে খুলে দিল শ্রেয়ান। ভালো করে জানালা খুলে দিতেই সমীরণের ঝাপটায় কোলে থাকা কান্নারত ছেলে কান্নার বেগ কমিয়ে একটু শ্বাস নেয়। তবে পেটের ক্ষুধার জ্বালা কান্না কমানোর সুযোগ দেয় না। অবুঝ শিশুটি আবারও গলা ফাটিয়ে কান্না করা শুরু করে। চিৎকার করে বোঝানোর চেষ্টা করছে তার খিদে পেয়েছে। তবুও বাবা কেন তাকে খাবার দিচ্ছে না? শ্রেয়ান অদক্ষ হাতে আরও দোল দিতে শুরু করল। প্রয়াস বলতে ছেলেকে একটু আরাম দেয়া, খিদের কথা ভুলিয়ে রাখা। লোকাল বাসের সিটের স্বল্প পরিব্যক্তির জায়গায় লাগাতার গায়ে গায়ে ধাক্কা স্বাভাবিক হলেও সেই ধাক্কার পরিমাণ তখন মাত্রাতিরিক্ত বাড়তে লাগল। শ্রেয়ান বিমর্ষ নয়নে খানিক বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করে পাশের সিটের যাত্রীর দিকে। বলে, এত নড়াচড়া করলে বাচ্চা নিয়ে বসতে অসুবিধা। শ্রেয়ানের কথাটা গতি হারায় অচেনা দুটো অশ্রুসিক্ত ভয়ার্ত দৃষ্টি দেখে। তার কোলেও ছোট্ট একটা বাচ্চা। নারীটি কেমন মোচড়ামুচড়ি করছে। বারবার পায়ের দিকে তাকাচ্ছে আর তার দিকে তাকাচ্ছে। শ্রেয়ান ভ্রুকুচকে সোজা দৃষ্টি তাক করে নারীটির পায়ের দিকে। চোখ থেকে নম্রতা বিরক্তিভাব মিলিয়ে যায়। মেয়েলি পা দুটো পুরুষালী দুই পায়ের মাঝে আটকে আছে। পুরুষালী পাটি মেয়েটির গোড়ালির সেলোয়ার কিছুটা জাগিয়ে অশালীন ছুঁয়ে যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে। এবং ফর্সা পায়ে একটি সরু লালচে নখের আঁচড়ের দাগ স্পষ্ট। বিনা শব্দ ব্যয় ছেলেকে বুকের সাথে আঁকড়ে ধরে নিজের সিট থেকে উঠে দাঁড়ায় শ্রেয়ান। বাসের ঝাঁকুনি সামলে ছেলেকে এক হাতে আঁকড়ে ভারসাম্য রক্ষা করে। পেছনের সিটে জানালার দিকে তাকিয়ে গুনগুন করছে 30 বা 32-এর দোরগোড়ায় থাকা এক লোক, ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা। শ্রেয়ান তার কাঁধে হাত রেখে ডাক দিতেই লোকটি কৌতূহলী নয়নে তাকায়। লোকটির কৌতূহলী দৃষ্টি অবহেলিত থেকে গেল। সশব্দে রুক্ষ হাতের এক প্রকাণ্ড চড় তার ডান গাল ছুঁয়ে গেল। লোকটি বিমূঢ় তবদা খেয়ে যায় হঠাৎ অচেনা কারোর থেকে এমন আঘাতে। বিষয়টি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত হঠকারিতা মনে হলো তার কাছে। বাসটিও গতি হারালো। বাসের মধ্যকার পরিবেশও তখন উৎসুক হয়ে উঠল। থাপ্পড় খাওয়া লোকটি সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই আপনি গায়ে হাত তুললেন কোন সাহসে? বাক্যটি শেষ করার আগেই আরও একটি থাপ্পড় পড়ল বা গালে। তৎক্ষণাৎ শ্রেয়ানের পাশে বসা এক বয়স্ক লোক মুখ খুলল। আরে কি হচ্ছে কি ভাই? সকলে উৎসুক তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। কন্ডাক্টর এগিয়ে আসলো দ্রুত। শ্রেয়ানের উদ্দেশ্যে বলল, কি হইছে ভাই, কোন সমস্যা? শ্রেয়ানকে কোনো প্রকার সুযোগ না দিয়ে লোকটি ক্ষিপ্ত কণ্ঠে বলল, সমস্যা মানে এই লোক শুধু শুধু আমাকে এসে থাপ্পড় মেরেছে। আমি একে চিনি না পর্যন্ত। কন্ডাক্টরটি শ্রেয়ানের উদ্দেশ্যে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে শুধায়, কি ভাই শুধু শুধু মারলেন কেন তারে? শ্রেয়ান কন্ডাক্টর লোকটির প্রশ্নের জবাব দিল না। শান্ত স্বরে থাপ্পড় মারা লোকটিকে বলল, ওই মেয়েটির কাছে ক্ষমা চান। মেয়ে মানুষ দেখলে নিউতো ঠিক থাকে না, তাই না? শরীর চুলকায়। সকলের উৎসুক দৃষ্টি এবার গিয়ে পড়ল ছোট্ট একটি বাচ্চা কোলে সিটে গুটিয়ে বসে থাকা কান্নারত এক নারীর দিকে। চেহারার আদল অবলা রনায় মলিন বেন। এবার ঘটনা আন্দাজা করতে পারল সবাই। ততক্ষণে সকলের মুখশ্রী থেকে অপরাধী লোকটির জন্য সহানুভূতি মিলিয়ে গিয়েছে। সকলের দৃষ্টি লোকটির উপর পড়তেই লোকটি অপ্রস্তুত দৃষ্টি চুরি করতে শুরু করল। পরিস্থিতি সামাল দেয়ার জন্য উল্টো চেঁচিয়ে বলল, কি সব যা তা বলছেন? হ্যাঁ, তার কাছে কেন ক্ষমা চাইব আমি? আমি কি করেছি?
আর আপনারা তাকিয়ে কি দেখছেন? আপনাদের বাসে এভাবে যে কেউ এসে একজন যাত্রীর গায়ে হাত তুলবে আর আপনারা তাকিয়ে তাকিয়ে নাটক দেখবেন? বলা শেষ হওয়ার সাথে সাথেই আবারও একটি থাপ্পড় পড়ল লোকটির গালে। কন্ডাক্টর নিজেও বুঝল ঘটনা। শ্রেয়ানকে থামিয়ে বলল, থামেন ভাই, আমরা দেখতেছি। বাসের মধ্যে ঝামেলা কইরেন না। পরপরই লোকটির ঘাড় ধাক্কা দিয়ে বলল, লা লুচ্চা ঘরে মা বইন নাই? বাসে আইসা লুচ্চামি করো? তোগো মতো কটার জন্য বাসের নাম খারাপ হয়। মানুষ উঠতে চায় না। গন্ধলাই না খাইতে চাইলে চুপচাপ আফার কাছে মাফ চা। ততক্ষণে বাসের সকলে চড়াও হয়ে উঠল লোকটির উপরে। পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে যাচ্ছে দেখে লোকটি সময় নষ্ট না করে নতমস্তকে মাফ চাইল সিটের কোনায় বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি নিরুত্তর চঞ্চল চোখে একবার তাকিয়ে আবার নিজের সিটে নতমস্তকে সেটে বসে রইল। সেখানেই মাঝপথে কন্ডাক্টর সহ বাসের চালক ঘাড় ধাক্কা দিয়ে লোকটিকে নামিয়ে দিল বাস থেকে। শ্রেয়ান নিজের সিটে বসে তাকায় পাশের যাত্রীর দিকে। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে বলে, বাসে চড়তে পারেন না তবে একা একা ওঠেন কেন? কেউ জখম করে দিচ্ছে আর সে বসে বসে কাঁদছে। রিডিকিউলাস। শ্রেয়ানের রাগান্বিত কথার প্রেক্ষিতে মেয়েটি কেমন অবুঝপানে তাকিয়ে রইল। শ্রেয়ানের প্রচুর রাগ হল পুনশ্চ সেই অসহায় দৃষ্টি দেখে। সে আবার ছেলের পিঠে হাত বুলাতে বুলাতে দোল দিতে লাগল। সাথে কত শত মন ভুলানো পিতৃসুলভ আদুরে স্নেহমাখা কথা যেন ছেলে খিদে ভুলে থাকতে পারে। তখন দুপুর 12:48। সিরাজগঞ্জ টু ঢাকা প্রায় ঘন্টা চারেকের পথ। আর সেটা যদি হয় লোকাল বাস তবে 5 ঘন্টা সান্ত্বনা বানিয়ে এর অধিক সময় ধরে নিয়ে নীরবে বসতে পারলে অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়া যাবে। বাবার গ্রামের বাড়ি জমিজমা সংক্রান্ত আলোচনার শেষ বৈঠক সহ অসুস্থ পর দাদির সাথে দেখা করে ফিরছিল আজ। কিন্তু পথিমধ্যে ব্যক্তিগত গাড়ি নষ্ট হয়ে যায়। ড্রাইভার রেখে ছেলে সমেত মধ্যপথে একটা লোকাল বাসে ওঠে শ্রেয়ান। যার ফলস্বরূপ এখন সে আর তার ননির পুতুল প্রায় ছেলে ঝাঁকুনি খাচ্ছে। উঠেছে থেকে ঝাঁকুনির কারণে ছেলেটা 2-3 বার বমি করেছে। মূলত এর জন্যই ক্ষুধাও বেশি লাগছে আর খেয়েছে বেশি। তার ঠিক 10 মিনিটের মাথাতেই ছোট্ট শ্রবণের অবস্থা বেগতিক হয়ে পড়ল। সে কেমন হেঁচকি তুলছে আর হাত পা ছেড়ে দিয়ে ফুটবল গলায় কাঁদছে। শ্রেয়ান অস্থির হয়ে পড়ল। চোখ ততক্ষণে ভরে উঠেছে। এটা কোন বাবার পক্ষে দেখা সম্ভব? গত মাসেই হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে ছেলেটা। জন্মের পরপরই মাতৃদুগ্ধের অভাবে রুগ্ন রোগে আক্রান্ত হয়। হাসপাতালে রেখে চিকিৎসা করাই পুরো 1 মাস। ডাক্তার বলেছে না খাইয়ে রাখা যাবে না। ছেলে খিদের যন্ত্রণায় আধ ঘন্টা যাবৎ কাঁদছে। একটা বাবার জন্য এর চেয়ে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। নির্দ্বিধায় নিজের পিতৃত্বের উপর প্রশ্ন তুলে ফেলল শ্রেয়ান। কি করবে? ফুটবল হয়ে পড়া ছেলের চোখে মুখে অজস্র আদর করে দিল শ্রেয়ান। মিহি স্বরে ফিসফিসিয়ে বলল, এই তো আব্বু, আরেকটু সহ্য করে নাও। আমরা পৌঁছে যাচ্ছি। নিরুপায়ন্তর শ্রেয়ান অস্থির হয়ে ব্যাগ থেকে পানির বোতলটা বের করতে নিলে কোলের উপর একটা কাগজ পড়ল। শ্রেয়ান অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় পাশের নারীটির দিকে, যে কি না তাকে আঙুল দিয়ে বারবার ইশারায় কাগজটি দেখাচ্ছে। সে পানির বোতলটা কোলে রেখে এক হাতে কাজটা হাতে নিল। গোটা গোটা এবড়োখেবড়ো অক্ষরে লেখা, আপনার বাচ্চার খিদে পেয়েছে, ওকে খাবার দিন। শ্রেয়ান বেশ বিরক্ত হল। নিজের ছেলের খিদে পেয়েছে সে কি তা বোঝে না? উপায় থাকলে এতক্ষণে খিদে নিবারণ করত সে। কিন্তু 3 মাসের দুধের শিশুকে দুধ ব্যতীত এই রাস্তাঘাটে কি খাওয়াবে সে? ঢাকায় পৌঁছাতে এখনো 2 ঘন্টা, ছেলেটা যে মরে যাবে। সে কোনোমতে নিজেকে সামলে থমথমে মুখে বলল, ওর খাবার শেষ হয়ে গিয়েছে। বলেই সে ছেলেকে পানি খাওয়াতে লাগল। একটু পানির ফোঁটা জিহ্বায় পেতেই ছেলেটা কেমন ছটফটিয়ে উঠে খেতে লাগল। অসহায়ত্ব আর ঘৃণায় বিষিয়ে আসলো শ্রেয়ানের অন্তঃস্থলে কেমন শাস্তি। কি অপরাধ ছিল তার, যার জন্য ছোট্ট এই শিশুটিকে দুধের জন্য তড়পাতে হচ্ছে? পাশে বসা নারীটি তখনও তাকিয়ে আছে শ্রেয়ানের ঠোঁটের দিকে। বড় বড় নিগুড় তার দৃষ্টি, যেন কিছু বোঝার চেষ্টা করছে। কিতকাল বাদ আবার শ্রেয়ানের কোলে একটা কাগজ পড়তেই শ্রেয়ান নিষ্প্রভ বিবর্ণ চোখে তাকায় পাশের নারীটির দিকে। সুধায়, কি সমস্যা আপনার? নারীটি আবার ইশারায় কাগজটিকে দেখায়। সে কাগজটি চোখের সামনে তুললে খানিক আড়ম্বরতা কাজ করল অন্তঃস্থলে। একটু আকাঙ্ক্ষার উদ্ভাবন ঘটে। সৃষ্টিকর্তা বুঝি কোন পথ খুলে দিল। আগের মতোই এবড়োখেবড়ো অক্ষরে লেখা, আমার কাছে খাবার আছে, আপনি চাইলে আমি ওকে খাওয়াতে পারি। শ্রেয়ান দ্বিরুক্তি করার কোন পথ পেল না। বিলম্বহীন ঘাড় নেড়ে সায় জানায়, নিভু স্বরে বলে, ধন্যবাদ। মেয়েটির দৃষ্টি সেই ঠোঁটের দিকেই আটকে আছে। কিছু বুঝতেই সে মৃদু হাসল। আর নিজ উদ্যোগে নিজের কোলে থাকা মেয়েকে শ্রেয়ানের কোলে বাড়িয়ে দিল। শ্রেয়ান অপ্রস্তুত হলেও তা দ্রুত কাটিয়ে নিতে বাধ্য হয়। নারীটি নিজের মেয়েকে তার কোলে দিয়ে শ্রবণকে নিজের কোলে নিয়ে নেয়। শ্রেয়ান গোলগোল বিবর্ণ চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নারীটি কি করতে চাইছে। হঠাৎ করেই নারীটি একটু ঘুরে গেল জানালার দিকে।
সুতির ওড়নার আড়ালে শ্রবণকে নিয়ে নিতেই শ্রেয়ান হকচকাল। নারীটির উদ্দেশ্য বুঝতেই অতিদ্রুত অন্যদিকে ঘুরে গেল। সিট থেকে বাইরে পাট বের করে সম্পূর্ণটা অন্যদিকে ঘুরে বসল। মিনিট এক বাদেই শ্রেয়ান অদ্ভুত সুন্দর মোহনীয় প্রশান্তিদায়ক এক আওয়াজ শুনল। উত্তপ্ত অস্থির অন্তঃস্থল ক্রমশই শীতল হয়ে আসলো। বাসের সেই কান জ্বালাময়ী ঝঞ্ঝাট ভেদ করে ছেলের চুক করে দুধ খাওয়ার শব্দ শুনতাই পৃথিবীর সব আওয়াজ হয়তো এই স্নেহভরা আওয়াজটিকে টেক্কা দিতে ব্যর্থ হবে। বহুল আকাঙ্ক্ষিত সেই প্রশান্তিদায়ক মুহূর্তটি এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে যাবে তা কখনো ভাবতে পারেনি শ্রেয়ান। কৃতজ্ঞতায় নুজ্জ দেহ সাড়ম্বর সতেজ হয়ে উঠল। সে নিশ্চিন্তের এক নিঃশ্বাস ফেলতে গেলে হঠাৎ সে অবাক হল। কোলে থাকা মেয়ে বাচ্চাটি পেছনে ঘাড় হেলিয়ে আশ্চর্য ক্রুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বোচা নাক, বড় বড় চোখ, ছোট্ট একটু কপাল কুঁচকে সে এক জড়সড় অবস্থা। সে কি কাণ্ড! শ্রেয়ান হেসে ফেলল মেয়েটির রাগী গম্ভীর চাহনি দেখে। বয়স কত হবে, 5 কি 6 মাস, অথচ দেখো কেমন বড়দের মতো নিজের বিরক্তি প্রকাশ করছে। সে হেসে মেয়েটির কুচকানো নাক চেপে দিল 2 আঙুলে। ফলস্বরূপ মেয়েটি নড়চড়ে উঠে বিরক্তিকর শব্দ করে কেঁদে উঠল। শ্রেয়ান দ্রুত আদুরে হাতে বুকে জড়িয়ে নেয়, মিহি স্বরে বলে, সরি। গম্ভীর মেয়ে এত রেগে যায় না। আঙ্কেল দুষ্টু করেছি তোমার সাথে। আশ্চর্যভাবে মেয়েটি থেমে গেল, আর মুখ তুলে তাকায় না। সেভাবেই শ্রেয়ানের বুকে গাল দাবিয়ে আঙুল মুখে ঢুকিয়ে বসে রইল, আর মনের সুখে উয়া আব বাবা শব্দ করতে লাগল। তার 2 পা শ্রেয়ানের 2 কোমরের পাশে ঝুলছে আর সে দোলাচ্ছে। শ্রেয়ান স্নেহমাখা হাস নিয়ে তাকায় নিজের কোলে থাকা অত্যাধিক পরিমাণে ফুটফুটে সুন্দর আর স্বাস্থ্যবান বাচ্চা মেয়েটির দিকে। বাচ্চাটির চোখ ধাঁধানো সৌন্দর্য এতক্ষণ নজরে না আসলেও চিন্তামুক্ত মস্তিষ্কে এখন ঠিকই নজরে এসেছে। গাল দুটো যেন ঝুলে পড়বে। সে এক আঙুলে গালটা ছুঁয়ে দিলে গালটা থলথল করে উঠল। বাচ্চাটি তোরাক চোখ তুলে তাকায় শ্রেয়ানের দিকে, দৃষ্টিতে রাগ। তার গাল ধরেছে কেন? শ্রেয়ান ফিক করে হেসে ফেলল। দ্রুত সেই হাসি মিলিয়ে গেল গাম্ভীর্যের আড়ালে। খুব ইচ্ছে হলো আদুরে গাল দুটোতে একটু ঠোঁট ছুঁয়ে দিতে। সে মেয়েটির গাল চেপে আদর করার ইচ্ছা পোষণ করলেও বাধাপ্রাপ্ত হলো অন্যের সন্তানকে ছুঁয়ে দিলে যদি রাগ করে। তাই আর আদর করল না, খুব কষ্টে নিজের ইচ্ছেকে সংবরণ করল। সে বাচ্চাটির সাথে খেলতে লাগল। দেখতে দেখতেই আধা ঘন্টা পার হয়ে গেলেও ছেলের দুধ খাওয়া শেষ হলো না। তখন শ্রেয়ান নড়েচড়ে উঠল, পিছু না ফিরেই শুধায়, এক্সকিউজ মি বাবুর খাওয়া কি হয়েছে? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। তবে নারীটির কোন আওয়াজ আসলো না। সে ইতস্ততা নিয়ে আরো 10 মিনিট অপেক্ষা করল, কিন্তু তখনও কোন সাড়া শব্দ আসছে না দেখে সে আবার ডাকল, শুনছেন? তৎক্ষণাৎ তার কোলে একটি কাগজ পড়ল। শ্রেয়ান কাগজটি তুলল। গোটা গোটা অক্ষরে লেখা, বাবু তো ছাড়তে চাইছে না, ওর খিদে মেটেনি বোধ হয়। শ্রেয়ান বেশ লজ্জিত হলো ছেলের কর্মে। নারীটি নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। সে বলল, সমস্যা নেই, আপনি ওকে দিন, ওর পেট ভরেছে এতক্ষণে। ইরা নিগুড় চোখে দেখে পুরুষালী ঠোঁটের আঙ্গিভঙ্গি বুঝতে পেরে শ্রবণকে ওড়নার নিচ থেকে বের করতে চায়। অমনি শান্তশিষ্ট ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। শ্রেয়ান আশ্চর্য হয়ে তাকায় ছেলের দিকে। ইরা থেকে কিছুটা জোরপূর্বক নিয়ে যায় শ্রবণকে। ছেলেটি রীতিমতো হাত পা ছড়াছড়ি করতে করতে কান্নাকাটি করতে লাগল। নিজের কোলে থাকা বাচ্চাটিকে নারীটির কোলে দিয়ে শ্রেয়ান মলিন হাসল কান্নারত ছেলেকে কোলে নিয়ে। কত স্বাদের জিনিস আজ ভাগ্য করে পেল ছেলেটা, তাই ছাড়তে নারাজ। ছেলের আকুতি বোঝে সে, কিন্তু কারোর বিরক্তির কারণ হতে চায় না সে। ছেলের খিদে মিটেছে, এটাই যথেষ্ট। ফুলে টেবুস হয়ে গিয়েছে শ্রবণের পেট, তবুও বদ ছেলে একাধারে কেঁদেই যাচ্ছে। ইরা অন্তঃস্থল অস্থির হয়ে পড়ল আবারও বাচ্চাটিকে কাঁদতে দেখে। এই যে মাতৃত্ব ভরা অন্তঃস্থল কোন শিশুর আহাজারি দেখতে পারে না? এখনো পারছে না। সে মেয়েকে বুকে চাপল। মেয়েটা তার একদম চুপচাপ শান্ত, খুব বেশি চঞ্চল নয়। সে ব্যথিত চোখে তাকায় শ্রবণের পানে। সৃষ্টিকর্তা তাকে ভরপুর রহমত দিয়েছে। তার মেয়ের দুধের চাহিদা পূরণ হয়ে যায়, ঝরে পড়েও যায়। তার জন্য যদি কোন বাচ্চার কান্না থামে, তৃষ্ণা নিবারণ হয়, তবে দোষের কি? সে দ্রুত ব্যাগ থেকে একটা কাগজ বের করল আর কলম। এগুলো তার নিত্যদিনের সঙ্গী। এগুলো না হলে মানুষের কাছে নিজের মনের ভাব প্রকাশ করবে কি করে? সে যে বাক প্রতিবন্ধী। পুনরায় একটি কাগজ হাতে নিয়ে শ্রেয়ান তাকায় পাশের নারীটির দিকে, যে কি না আবারও নিজের মেয়েকে বাড়িয়ে দিয়েছে তার কাছে। কৃতজ্ঞতায় টলমলে আঁখি শ্রেয়ানের। সে দ্বিরুক্তি না করে ছেলেকে নারীটির কোলে দিয়ে তার মেয়েকে কোলে তুলে নিতে নিতে বলে, আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। নারীটি বুঝল কি বুঝল না এটা বোধগম্য হয় না শ্রেয়ানের, কারণ তার ইতিমধ্যেই মনে হলো নারীটি বাক প্রতিবন্ধী। নয়তো প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকা ধরনীতে চিরকুটকে ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে। পুরোটা জার্নিতে ইরা ঠিক 1.5 ঘন্টার মতো শ্রবণকে দুধই খাওয়ালো। এতে একটুও বিরক্ত হয়নি ইরা, বরং প্রশ্ন জাগে বাচ্চা ছেলেটির পেট ভরে গেলেও কেন সে দুধ ছাড়তে চায় না? কেন দুধের এত তৃষ্ণা?
গাড়িটি নিজের গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে বিকাল 3টা পথে পথে বহুবার থামিয়েছে, যাত্রী উঠিয়েছে। বাস থেকে নেমে শ্রেয়ান ইরার সামনে এসে দাঁড়ায়। কৃতজ্ঞতার সাথে মৃদু হেসে বলে, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। ধন্যবাদ বলে ছোট করব না। মাতৃদুগ্ধের কোন মূল্য হয় না। এটা আপনার বাবুর জন্য, ওকে কিছু কিনে দেবেন। আমি খুশি হয়ে দিয়েছি। নিতে অস্বীকার করবেন না। বাচ্চা মেয়েটির হাতে 1000 টাকার 2টো নোট দিয়ে বলল শ্রেয়ান। আর হ্যাঁ, এরপর থেকে একা একা জার্নি করবেন না। হাজবেন্ডকে সাথে রাখবেন। পরপর আবার বলে শ্রেয়ান পা বাড়ায়। ইরা তাকিয়ে রইল পিটপিট করে। ললাটে বিরক্তির ভাঁজ। শহুরে অম্বরে তখন মেঘ নেমেছে। আবছা অন্ধকারে মিলিয়ে যাচ্ছে পবন। গর্ভবতী নারীদের কি মুড সুইং হয়, তার থেকেও বেশি মুড সুইং হয় শ্রাবণ নামক এই ঢঙ্গি মৌসুমের। গুড়ি গুড়ি বৃষ্টি একে একে পিচের রাস্তা ভিজিয়ে তুলল। রোদ খানিক মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। পথচারীরা হঠাৎ প্রকৃতির এই বদলে যাওয়া আচরণে বিরক্ত হয়ে এদিক সেদিক ছুটে নিজেদের সিক্ত হওয়া থেকে রক্ষা করছে। কিন্তু এত এত বিরক্তির মাঝে একজোড়া চোখে স্নিগ্ধতা এঁটে আছে। অদূরে সাদা সুতির থ্রিপিস আবৃত নারী তখন অর্ধসিক্ত। বেশভূষায় কোন আভিজাত্য নেই, বরং সাধারণের থেকেও সাধারণ। তবুও মার্জিত পরিপাটি চলাফেরায় মোটেও অশালীনতার ছোঁয়া নেই। নয়তো এহেন সাদা পোশাকে বৃষ্টির এই দিনে বিপাকে পড়তে হতো, কিন্তু ভাগ্যবশত নারীটিকে পড়তে হচ্ছে না তার মার্জিত চলাফেরার কারণে। সাদা ওড়না পুরো উপরিভাগে জড়িয়ে আছে। নারীটির কাঁধে মাথা রেখে শুয়ে থাকা অত্যাধিক সৌন্দর্যের অধিকারী বাচ্চা মেয়েটির সুডৌল মুখ বেরিয়ে আছে সুতির ওড়নার আড়াল থেকে। নীরবে একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু, আর মুখ নাড়ছে মাঝে মধ্যে। মা তাকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নিজের ওড়নার আড়ালে লুকিয়ে নিয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টির ফোঁটা বাচ্চা মেয়েটির গায়ে পড়লেও তার চোখে মুখে বাচ্চাসুলভ কোন কান্নাকাটি কিংবা আনকমফোর্টেবল এর চিহ্ন নেই। যেখানে তারা বয়স্ক মানুষরাই বৃষ্টির ফোঁটায় অস্বস্তি বোধ করে। বেশ অবাক হয় শ্রেয়ান। বাচ্চাটিকে কেমন প্রাপ্তবয়স্ক মনে হয়, ভাবভঙ্গি এমন যেন মা সাথে থাকলে পৃথিবীর কোন অস্বস্তি তার মধ্যে অস্বস্তি বোধ সৃষ্টি করতে পারে না। পরিস্থিতি মোতাবেক নিজেকে সামাল দেয়ার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে ওই মাত্র মাস কয়েকের একটি বাচ্চার মাঝে। ব্যক্তিগত গাড়ি তখনও এসে পৌঁছায়নি। শ্রেয়ান ছেলেকে কোলে নিয়ে ফুটপাতের উপর একটি চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। আর রাস্তার অপর পাশে ইরা সিএনজির জন্য হাত নাড়িয়ে যাচ্ছে। ভাবনার মাঝে শ্রেয়ানের গাড়ি এসে থামল তার সামনে। শ্রেয়ান গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, ওই সাদা পোশাক পরা নারীটির কাছে চলো তো মইন। 26-27 বছরের যুবকটি মাথা নেড়ে সায় জানায়। গাড়িটি ঠিক ইরার সামনে থামতেই শ্রেয়ান ছেলেকে মইনের কোলে দিয়ে ছাতা হাতে বেরিয়ে আসে। ইরা বৃষ্টিভেজা ঘন পল্লবনয় মেলে তাকায় শ্রেয়ানের পানে। পরিচিত মুখ দেখে বড় বড় নেত্রে হাসল সে। শ্রেয়ান খেয়াল করেছে নারীটি কেমন যেন একটু আচরণ করে। সব সময় বড় বড় চোখ করে তাকায়, আর চঞ্চলতা থাকে চোখে মুখ সহ পুরো বদনে। যেন চোখে মুখে কথা বলে সকলকে বোঝাতে চায় সে কি বলছে, হয়তো এটা বাক প্রতিবন্ধীদের নিজস্ব আচরণ। সে কিছুটা দ্বিধা নিয়েই ছাতাটি ইরার দিকে এগিয়ে দিল। যতদূর পারল ইশারা ইঙ্গিতে শব্দতে বুঝিয়ে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? বাক প্রতিবন্ধী ইরার অপ্রখর ক্ষমতার একটি অংশ হল। সে খুব সহজেই ঠোঁটের আঙ্গিভঙ্গি দেখে বুঝতে পারে সামনের মানুষটা তাকে কি বলছে। কিন্তু সংলাপটি ছোট হতে হবে। ইরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকল। প্রশ্ন বুঝতেই হাতের মুঠোয় থাকা একটি কাগজ বাড়িয়ে দিল শ্রেয়ানের দিকে। ইশারায় অসহায়ত্ব প্রকাশ করে বলল, সে এই জায়গায় যাবে। কিন্তু এই অসময়ে কত বৃষ্টি। শ্রেয়ান কাগজটি খুলে দেখল একটি অতিপরিচিত ঠিকানা লেখা। ঠিকানার নিচে লেখা শ্রেয়াংশু প্যালেস। কাকতালীয় ঘটনা মনে হলো তার কাছে। তবে প্রকাশ করল না। সে মৃদু হেসে বলল, এই জায়গা আমি চিনি। আপনার সমস্যা না থাকলে আমার সাথে আসুন, আমি পৌঁছে দিচ্ছি। ইরা এবার একবারেই বুঝল না। বাক প্রতিবন্ধীদের সাথে কথা বলায় অনভ্যস্ত শ্রেয়ান কি করবে ভেবে পেল না। গাড়িতে গিয়ে একটা কলম এনে দ্রুত একটা কাগজে কিছু লিখে ইরার হাতে দিল। ইরা আধনয়নে পড়ল। আপনি যেই ঠিকানা দিয়েছেন সেটা খুব কাছেই। আমিও ওই পথেই যাচ্ছি। আপনার সমস্যা না থাকলে আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। ইরা আশেপাশে একবার চোখ বুলালো। বৃষ্টির কারণে কোন সিএনজি দেখতে পাচ্ছে না। সে রাজি হয়ে গেল। লোকটাকে খারাপ মনে হয়নি তার একবারের জন্য। খারাপ হলে তো আর বাসে তাকে সাহায্য করত না। সে নির্ভয়ে উঠল গাড়িতে। শ্রেয়ান সামনের সিটে বসে ইরার দিকে একটা ছোট্ট তোয়ালে এগিয়ে দিল। ইশারায় বলল, আপনার বাচ্চার গা মুছে দিন। ঠান্ডা লেগে যাবে। ইরা হাসিমুখে তোয়ালেটা নিল। আউ শব্দ করে বড় বড় নেত্রে শ্রেয়ানকে কিছু বলল। খুব একটা না বুঝলেও শ্রেয়ান বোঝার চেষ্টা করল প্রাণপণে। অতঃপর এতটুকু বুঝল সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শ্রেয়ান অমেঘ নয়নে তাকিয়ে বলল, আপনার ঋণের থেকে আমার ঋণের পরিমাণ অনেক অনেক ভারী। আপনি আমার ছেলেকে এমন একটা উপহার দিয়েছেন।
যা তার ভাগ্যে কখনো জোটার কথা ছিল না। আমার ছেলেটাকে তার জীবনের শ্রেষ্ঠ এবং অসম্ভব একটা চাওয়া পূরণ করার জন্য আমি আজন্ম আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমি কখনো কল্পনাও করতে পারিনি ওর ভাগ্যে কখনো এমন কিছু জুটবে। বিশাল সংলাপ ইরার কাছে দুর্বোধ্য ঠেকল। সে বুঝতে পারল না বলে অস্ফুট শব্দ করতে লাগল। শ্রেয়ান হেসে বলল, কিছু না। গাড়ি চলতে শুরু করে। পথিমধ্যে অনেক প্রশ্ন করার থাকলেও করল না শ্রেয়ান। শান্তিনগরের মৌচাক মার্কেট থেকে 15 মিনিট দূরত্বে অবস্থানরত 6 তলা বিশিষ্ট একটি বিশাল দালান, যার সামনে লেখা শ্রেয়াংশু প্যালেস। গাড়িটি বিনা বাধায় গেট পেরিয়ে গ্যারেজে ঢুকে গেল। শ্রেয়ান বেরিয়ে আসতে আসতেই দারোয়ান লোকটা এগিয়ে আসলো। গাড়ি থেকে শ্রেয়ানের ব্যাগগুলো নামাতে লাগল। ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে শ্রেয়ান বের হয়ে ব্যাক সিটের দরজা খুলে দেয়। ইরা কিছুটা অবাকের রেশ ধরে বাইরে আসলো। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আউ শব্দ করে কিছু জিজ্ঞেস করে শ্রেয়ানকে। শ্রেয়ান মৃদু হেসে পকেট থেকে নিজের কার্ডটা বের করে ইরার সামনে ধরল। নিজেকে দেখিয়ে বলল, আমি শ্রেয়াংশু চৌধুরী, শাহেদ চৌধুরীর ছেলে। এটা আমার বাড়ি। ইরা বুঝল পরে অবাক হলো। পরপর হেসে ফেলল। শ্রেয়ান ইশারা আর শব্দের মিশ্রণে আবার শুধায়, আপনি কি এখানে কারোর বাসায় বেড়াতে এসেছেন? আগে কখনো তো দেখিনি। তাদের কথার মাঝেই বয়স্ক একটি লোক এগিয়ে আসলো। ইরার কাছে এসে দাঁড়ায়। ইরা কোল থেকে বাচ্চা মেয়েটিকে নিজের কোলে নিয়ে নেয়। কণ্ঠে কিছুটা অসন্তোষ নিয়ে বলে, জানিয়ে আসবি না? ইরা তাকায় বাবার দিকে। শ্রেয়ানও তাকায় মোর্শেদ চাচার দিকে, যে কি না তার বাবার ড্রাইভার। বহু বছরের পুরাতন বিশ্বস্ত ড্রাইভার। তাদের নিচ তলায়ই থাকে পরিবার সমেত। সে অবাক কণ্ঠে শুধায়, চাচা উনি আপনার কি হয়? মোর্শেদ তাকায় শ্রেয়ানের দিকে। বিগলিত হেসে শুধায়, আরে শ্রেয়ান আব্বা, তুমি আসছো? আমি দেখিনি তোমায়। ও আমার বড় মেয়ে ইরা। আর এটা আমার নাতনি ইরাম। শ্রেয়ান অবাক কণ্ঠে বলল, আপনার এত বড় একটা মেয়ে আছে জানতাম না তো, কোত্থেকে আসলো শ্বশুর বাড়ি থেকে? মোর্শেদ সৌজন্য হেসে বলল, না আব্বা, খালা বাড়ি থেকে আসছে। ও আচ্ছা আঙ্কেল, তারা ভিজে গিয়েছে। তাদের নিয়ে ঘরে যান। মোর্শেদ সাই জানিয়ে মেয়ে আর নাতিকে নিয়ে চললেন। শাহেদ চৌধুরী সিদ্ধেশ্বরী কলেজের একজন প্রাক্তন প্রফেসর। তবে এখনও বেকার বসে নেই। শিক্ষাগতা করাকালীন নিজের এবং ছেলের সাহায্যে একটি গার্মেন্টসে কোম্পানি দাঁড় করিয়েছেন। বহু মানুষের কর্মসংস্থান। সেটার তত্ত্বাবধায়ক তিনি। তার 2 ছেলে মেয়ে। বড় ছেলে শ্রেয়াংশু চৌধুরী আর ছোট মেয়ে সুস্মিতা চৌধুরী। মেয়েকে বিয়ে দিয়েছে বছর 1 হলো। শ্রেয়াংশুর ডাক নাম শ্রেয়ান। এটা খানিক সহজ, সে পেশায় একজন প্রাক্তন পাইলট। 2 মাস হলো সেই চাকরি থেকে ইস্তফা নিয়েছে সে। এখন বেকার সময় কাটাচ্ছে ছেলের সাথে। মূলত চাকরি ছাড়ার কারণ ছেলেকে সময় দেয়াই। ব্যাগপত্র লিফটে উঠিয়ে দিলে ঘুমন্ত ছেলেকে নিয়ে শ্রেয়ান নিজেও লিফটে উঠল। লিফট চলতে শুরু করলে ছেলের হাতের মুঠো থেকে কিছু পড়ে যেতে দেখে শ্রেয়ান নিচে তাকায়। কিছুটা অবাক হলো টাকা দেখে। সে টাকাটা তুলে খুললে 2টো আধভেজা 1000 টাকার নোট দেখতে পেল। এটা সেই টাকা যেটা সে ইরামকে দিয়েছিল। শ্রেয়ানকে চিন্তায় পড়তে হলো, সে কি অজান্তে কারোর আত্মসম্মানে আঘাত দিয়েছে? টাকা দেওয়াটা কি ঠিক হয়নি? সদর দরজা পেরিয়ে বসার ঘরে ঢুকতেই ধুম করে কিছু পড়ার শব্দ হলো। ইরা তো শুনল না, কিন্তু মোর্শেদ শুনল। সে হাত ছেড়ে শুধায়, আবার কি ভাঙলে সালমা? রান্নাঘর থেকে শাড়ির আঁচল মুছতে মুছতে সালমা নামের মহিলাটি ছুটতে ছুটতে আসে। বিগলিত হেসে কৈফিয়ত দিয়ে বলে, ও কিছু না গো, রান্না করতে গেলে হাত ফসকে একটু আধটু কাচের জিনিস ভাঙবেই। এটা সংসারের নিত্য নতুন একটা অং। বলতে বলতেই সালমা নামক অর্ধবয়স্ক মহিলার কণ্ঠরোধ হলো। সে আশ্চর্য চোখে তাকায় একবার ইরা আর ইরার হাতের ব্যাগ তো আরেকবার স্বামীর দিকে। যেন কেউ বড় কোন অপরাধ ধরে ফেলেছে এমন তার দৃষ্টি। ইরা মৃদু হেসে আউ শব্দ করে বলে, মা কেমন আছো? মোর্শেদ বুঝলেন মেয়ের কথা। কিন্তু সামনের মানুষটা এই বোঝাবুঝির দায় কখনো নেয়নি, আর না নেবে সে আশ্চর্য চোখে গর্জে উঠল। এ কি হুট করে ও কোত্থেকে আসলো মিমির আব্বু? আর ওর হাতে ব্যাগ কেন? কতদিন থাকবে? দেখো আমার ছেলে মেয়েদের পরীক্ষা সামনে। তোমার এসব আলগা আহ্লাদে ঘরে বাড়তি কোন ঝামেলা কর যাবে না। আমার ছেলেমেয়েরা যদি খারাপ রেজাল্ট করে তবে আমি সবকটাকে দেখে নেব। আমিও তো বলি, কোন অলুক্ষণের আগমন ঘটল যে আমার শখের কাচের বাটিটা ভেঙে গেল, নয়তো আমার হাত দিয়ে আজ পর্যন্ত একটার কাচের জিনিস ভাঙেনি, অথচ ঘরে পা দিছে আর সাথে সাথে অনর্থ ঘটিয়ে ছেড়েছে। অলুক্ষণে নাকি অভিশাপ আসত? এক অভিশপ্ত মেয়ে কারোর জীবনে তো শান্তি আনতে পারে না, পারে শুধু জীবন তছনছ করতে। কি হইল মিমির আব্বু, তুমি কথা বলছো না কেন? ওকে বেশিদিন এই ঘরে রাখার চিন্তা করছো নাকি? তবে তুমি থাকো তোমার ঘরে। কারণ ও যে ঘরে থাকবে সেই ঘর ধ্বংস হয়ে যাবে। মা জন্ম দিয়াই মরছে, স্বামী অন্ধকার রাত্রে তালাকের কাগজ ধরাইয়া দিয়া ঘর থিকা বাইর কইরা দিছে, এখন কি খালার বাড়ি থিকাও বাইর কইরা দিছে? থামো সালমা, এত মাস পর আসছে, একটু বসতে তো দিবা।
তা না কইরা শুরু করে দিছ ক্যাচাল। ভালো লাগে না। আর তুই একটু জানাইয়া আসবি না? তাহলে আমি কিছু ব্যবস্থা করতে পারতাম। বলেই মোর্শেদ ক্ষিপ্ত মেজাজে নিজের ঘরে চলে গেলেন। ইরা অনিমেষ তাকিয়ে রইল বাবার দিকে। অন্তঃস্থলে বলে ওঠে, সব বাবা সুপারম্যান হয় না, সব বাবারা বটবৃক্ষ হয় না, সব বাবারা সন্তানের সুখ হয় না। সে মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মাঝে মধ্যে সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে জন্মগত বধির বাক প্রতিবন্ধী বানানোর জন্য। এই যে কত কটু কথা তার কর্ণগোচর হয়। কি শান্তি, কি শান্তি! সৃষ্টিকর্তা সর্বশ্রেষ্ঠ, যা করেন ভালোর জন্য করেন। এই যে সৎমা নামক মানুষটার কথায় সে কখনো কষ্ট পায় না। কারণ পর মানুষের থেকে যেটুকু পায় সেটাই অনেক। কিন্তু ওই যে বাবা নামক মানুষটা, তার একটু মুখ ফিরিয়ে নেওয়াতেও তার বুকটা ছিঁড়ে যায়। কি হলো, কতদিন থাকবি? এত ব্যাগপত্র নিয়ে এসেছিস কেন? দাঁড়া, তোর খালার কাছে ফোন দিচ্ছি। বলেই সালমা ছুটল। মুহূর্তেই ঘরের শান্তি বিনষ্ট হল। ইরা মলিন হেসে চুপটি করে কোলে বসে থাকা মেয়েকে নিয়ে বোনের ঘরের দিকে গেল। চাপিয়ে রাখা দরজা খুলতেই বিছানায় 121 বছরের মেয়ে মেজাজ দেখিয়ে বলে উঠল, শুধু শুধু কেন আসলি? এখন রোজ রোজ ঘরে ঝামেলা করবে আম্মা। ভালো লাগে না। বলেই মিমি হাতের ফোনটা ছুঁড়ে মেরে উবু হয়ে শুয়ে পড়ল। বোনের তিরস্কার বুঝতে অসুবিধা হয়নি ইরার। তবুও কোন প্রতিক্রিয়া দেখায় না। তাকে মুখ বুজে সহ্য করতে হবে। দাঁত কামড়ি দিয়ে এখানে পড়ে থাকতে হবে। জন্মের পর ইরার মা মারা যায়। বাবা বিয়ে করে 1 বছরের মাথায়। সেই ঘরে ইরার ঠাঁই হলো না। ঠাঁই হয় খালার বাড়িতে। খালা কোনোরকমে হাতে পায়ে বড় করে 20 বছর বয়সে একটা চাকরিজীবী ভালো ছেলের হাতে পাত্রস্থ করল। কিন্তু পোড়া কপাল, সেখানেও সে সুখের দেখা পেল না। বোবা বধির মা বাবাহীন হওয়ার ফলে রোজকার মারধর তুচ্ছতাচ্ছিল্য, অতঃপর রাতের অচেনা সেই স্বামীর ছোঁয়ার সুখ সহ্য করে সংসার করে। তবে সেই সংসারে একদিন স্বামী নিজেই অতিষ্ঠ হয়ে যায়। এর মধ্যে ইরা গর্ভধারণ করল। ফলে বিচ্ছেদ স্থগিত করা হয়। তারপর তারপর অবশ্য ইরার ভাগ্যে চমৎকার এক সুখ হয়ে আসে মাত্রাতিরিক্ত সৌন্দর্যের অধিকারী এক কন্যা সন্তান। ইরার স্বামীর চোখ ঝলসে গেল মেয়ের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে। ডাক্তার আবার জানায় তার মেয়ে বোবা হবে না। এই নিয়ে পুরো 1 মাস তার শ্বশুরবাড়িতে উৎসব চলল। কিন্তু পৌরুষ সুখ চাহিদার কাছে সন্তান সংসার সব তুচ্ছ হয়ে পড়ল। মেয়ের জন্মের 1 মাসের মাথায় ইরার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে সুন্দরী বাকপটু পরিপূর্ণ এক তরুণীকে বিয়ে করে আনে তার স্বামী। কিন্তু সমস্যা হয়, সেই তরুণী অন্য সংসারের বাচ্চা লালন পালন করবে না। ফলশ্রুতিতে মেয়েটির ভাগ্যও জুড়ে যায় মায়ের সাথে। কিন্তু এর বাবার দায়িত্ব সব যথাযথভাবে পালন করে ইরার প্রাক্তন স্বামী। কারণ মেয়ে এখনও তার কাছে বড্ড আদরের। মাসে 2 বার এসে দেখে যায় মেয়েকে। মেয়ের রূপে মুগ্ধ হয়ে প্রতি মাসে প্রয়োজনের অধিক টাকা সরঞ্জাম পাঠায়। এতে ইরার নিজের খরচও চলে যায়। মাঝে মধ্যে খুব করে চায় টাকাগুলো অস্বীকার করতে। কিন্তু কি হবে? তার মেয়েটাকে না খেয়ে থাকতে হবে। কেননা বোবা বধির হওয়ায় তাকে কেউ কাজ দিতে চায় না। 7 মাস হলো সে ডিভোর্সির তকমা পেয়েছে। তকমাটা একদম খারাপ নয়, ভালোই। দিন শেষে এটা ইরার সান্ত্বনা বাণী। মিনিট 5-এর মাঝে গোসল করে বের হয় শ্রেয়ান। কোমরে তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে মাথা মুছতে মুছতে বের হয় ঘর থেকে। অমনি নাতিকে কোলে নিয়ে হাঁটতে থাকা সুমনা চেঁচিয়ে উঠল, এই অভদ্র ছেলে, এত বড় হয়েছিস তবুও ঘরের বাইরে এভাবে আসতে লজ্জা করে না? শ্রেয়ান ঠিক করে পোশাক পরে বের হ বলছি। শ্রেয়ান গা দুলিয়ে হাসল মায়ের কথায়। সেই হাসি দেখে বিরক্তি প্রকাশ করে শাহেদ চৌধুরী। বলে, এমন গুরুত্বপূর্ণ কথায় হাসাটা বড্ড বেমানান শ্রেয়ান। এক ছেলের বাবা হয়েও এমন উশৃঙ্খলতা। শ্রেয়ান মাথা মোছার তোয়ালেটা গায়ে জড়িয়ে নিয়ে বলে, অভ্যাস পাপা। বাজে অভ্যাস ত্যাগ করা অতীব জরুরি। শাহেদ চৌধুরী গম্ভীর গলায় বলল। শ্রেয়ান মাথা দুলিয়ে সায় জানায়, কর্মজীবনের বেশিরভাগ সময় ট্রাভেলিং এর উপর থাকায় হোটেল রুমে থাকা হতো। আর সেখান থেকেই এই অভ্যাসের সৃষ্টি। সুমনা নাতিকে কোলে নিয়ে দোল দিতে গিয়ে খানিক বিব্রত হয়। এসেছে থেকে শুধু যার তার বুকের দিকে ঝুঁকে যাচ্ছে। যেন দুধ খাওয়ার অভ্যাসের বহিঃপ্রকাশ। সে হাঁটতে হাঁটতে ছেলেকে শুধায়, দাদুভাই, আবার এই অভ্যাস কোত্থেকে গড়ল শ্রেয়ান? অভ্যাসটা তো ভুলে গিয়েছিল। শ্রেয়ান চোখ তুলে তাকায়। শ্রবণ দাদির কাছেও দুধ খাওয়ার আবদার জানাচ্ছে। এমন বিব্রতকর পরিস্থিতি নতুন নয়। সেই ছেলের জন্মের সপ্তাহ খানেক পর থেকেই। ছেলের কাজের লজ্জিত না হয়ে শ্রেয়ান মলিন হেসে মাকে বলল, আজ খুব মজাদার, অকল্পনীয় পছন্দের খাবারটি অনাকাঙ্ক্ষিতভাবে তার ভাগ্যে জুটেছিল মামুনি। তাই সে ভাবছে এমন করলে আরও খাবার পাবে। সুমনার চোখে মুখে উপচেপড়া আগ্রহ ভিড় জমায়। সে উৎসুক কণ্ঠে শুধায়, মানে? শ্রবণের খাবার শেষ হয়ে গিয়েছিল মাঝরাস্তায়। শ্রবণ অনেক কান্নাকাটি করেছিল, তখন একজন নারী তার মেয়ের অধিকার থেকে ওকেও একটু ভাগ দেয়। সুমনা দ্রুত ছেলের পাশে বসে সাগ্রহে শুধায়, সবটা খুলে বল আমায়।
শ্রেয়ান ছেলেকে নিজের কোলে নিয়ে মাকে সব খুলে বলল। সুমনা অবাক কণ্ঠে শুধায়, মোর্শেদ ভাইয়ের এত বড় মেয়ে আছে? কই, জানতাম না তো। শাহেদ চৌধুরী মুখ খুলল বলল, আমিও তো জানতাম না। শ্রেয়ান কাঁধ ঝাঁকিয়ে বলল, আমিও জানতাম না। কিন্তু বড্ড অমায়িক মেয়েটা মামুনি। তার মেয়েটাকে যদি দেখো তাকিয়েই থাকবে। জীবন্ত পুতুল, এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি। কিন্তু একটু গম্ভীর আর রাগী। ছুলেই রাগ করে আমার কোলে এসে একদম চুপ করে ভদ্র মেয়ের মতো বসেছিল। একটুও জেদ করেনি মায়ের কাছে যাওয়ার জন্য। সুমনা প্রাশান্তি ভরা হাসল। বলল, একদিন গিয়ে দেখে আসব। কত ভালো আমার দাদুভাইকে এত সুস্বাদু খাবার খাওয়ালো। তার কাছে তো আমরা ঋণী হয়ে গেলাম। মোর্শেদকে তো আমার নিজে গিয়ে ধন্যবাদ জানানো উচিত। সুমনা। শাহেদ চৌধুরী মৃদু হেসে বলল। সুমনা বলে, হ্যাঁ উচিতই তো। বলবে। শ্রেয়ান হাসল। তার বাবা মায়ের এই নাতি জুড়েই সব কিছু। নাতির ভাগ্য থেকে যেদিন মায়ের দুধ ফসকে যায় সেদিন থেকে শুরু হয় তাদের ভালো থাকার যুদ্ধ। সুখ খোঁজার যুদ্ধ। ইরা গোসল করে মেয়েকে খাইয়ে নিজেও দুটো খেয়ে নিল। অন্যদিকে সালমা জীবন থেকে সুখ হারিয়ে গিয়েছে। সে সেই বিকাল থেকে ঘরে ঝামেলা শুরু করেছে। ইরাও বুঝল ঘরের ঝামেলার কারণ। সে পার্স ঘেটে 5,000 টাকা বের করল। টাকাটা নিয়ে একটা কাগজে কিছু লিখল। অতঃপর সেটা নিয়ে বাবা মায়ের ঘরে গেল। মোর্শেদ শুয়ে ছিল আর তার পাশে বসা সালমা বিলাপ করছে কিছু। ইরা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আর 5,000 টাকা সহ কাগজটা এগিয়ে দেয় মায়ের দিকে। সালমার বিলাপ থেমে গেল কচকচে কটা নোট দেখে। সে শকুনি দৃষ্টি নিক্ষেপ করে ইরার দিকে। থমথমে মুখে টাকাটা হাতে নিয়ে কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, আমার এই মাসের থাকা খাওয়ার খরচ আপাতত এটা রাখো, পরে আরও দেব। সালমার রাগ কমল তৎক্ষণাৎ। তবুও গাম্ভীর্যতা নিয়ে বলল, দুর্মূল্যের এই বাজারে 5,000 টাকায় ডাল ভাত জোটে যে তুই থাকা খাওয়ার কথা বলছিস? আরও লাগবে? ইরা বুঝল না পড়ে সালমা ইশারায় বুঝিয়ে বুঝিয়ে বলল, আরও লাগবে। ইরা বিনা দ্বিরুক্তিতে রাজি হয়ে যায়। সালমা ঠান্ডা হলো। যেতে যেতে বলে যায়, রাতের রান্নাটা যেন করে রাখে। তার কোমরে ব্যথা বেড়েছে। আর ঘরটাও যেন পরিষ্কার করে। 1 মাস যাবৎ ঘরটা পরিষ্কার করা হয়নি। ইরা ঘাড় দুলিয়ে সায় জানায়। কিন্তু এই পুরো সময়টাতে মোর্শেদ নামক বাবা একটাটু শব্দটি করেনি। জোর গলায় বলেনি আমার মেয়ে আমার ঘরে খাবে থাকবে, তাতে টাকা কেন দেয়া লাগবে? ইরা অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখে তার মধ্যে অন্যতম একটা স্বপ্ন হলো বাবা তার মাথায় হাত রেখে বলবে, এটা আমার মেয়ে ইরা। কেউ ওর সাথে উঁচু গলায় ছোট করে কথা বলবে না। খারাপ ব্যবহার করবে না। ও আমার ছায়াতলে বাঁচবে। কিন্তু এটা স্বপ্ন হয়েই থেকে গেল। সন্ধ্যা হতেই ইরার ছোট ভাই ঘরে ফিরে। যার নাম মিহাদ, বয়স 12 বছর। তার কাছে একমাত্র প্রিয় মানুষ হলো ইরা। হঠাৎ করেই ঘরে ফিরে ইরাকে দেখে সে আনন্দে রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে। ইরা তাকে আদর করে দিয়ে মেয়েকে তার কাছে রেখে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা করল। অতঃপর রাতের রান্না করল। ইরার হাতের রান্না খুব সুস্বাদু। তার স্বামীর বাড়িতে 4 বছর সংসার করার ভাগ্য যদি হয়ে থাকে, তা শুধুমাত্র এই দুটি উৎকৃষ্ট কারণে। এক হলো এই মজাদার রান্নার গুণ, আর এক হলো স্বামীকে সে কখনো বিছানায় অসন্তুষ্ট করেনি। ভাগ্যের পরিহাস, এই দুটো শব্দের যোগসন্ধি শুনতে সাধারণ শোনালেও এর সাথে জুড়ে থাকে প্রত্যেকের গোটা এক জীবন বৃত্তান্ত। এমনটাই ধারণা ইরার। মা মরে গিয়েছে, তার আগমন অভিশপ্ত। মা নেই, ওই মেয়ে ভালো না, সংসার হবে না তাকে দিয়ে। স্বামী মারধর করে, নিশ্চয়ই কোন দোষ আছে মেয়েটার। স্বামী ডিভোর্স দিয়েছে, ওই মেয়ে সমাজের যোগ্য নয়, খারাপ। অল্প দুঃখে তো আর কেউ তালাক দেবে না। এত কিছুর পরে খালার বাড়িতে জায়গা পেয়েছিল। কিন্তু খালাতো ভাইদের বউদের গলার কাটা হয়ে গিয়েছিল। হয় তারা থাকবে নয়তো থাকবে ইরা নামক পরগাছা। খালার স্নেহ থাকলেও সেখানে থাকতে পারল না ইরা। বেরিয়ে আসে মেয়েটাকে নিয়ে একটা নিরাপদ আশ্রয় খুঁজতে। দানবাকৃতির একটা বালতি নিয়ে সর্বশেষ তলায় উঠতেই লিফটের দরজা খুলে গেল। ঊর্ধ্বশ্বাস সামলে ইরা এক গাল হেসে তাকায় কোলে থাকা মেয়ের দিকে। পৃথিবীতে যতদিন আছে সে বাঁচবে আনন্দের সাথে, শুধুমাত্র এই ছোট্ট জানটির জন্য। তার জন্য মায়া রয়েছে পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, শুধুমাত্র নিজের এই অংশটি ব্যতীত। এই ছোট্ট মনটিতে তার জন্য ভরপুর ভালোবাসা আছে, থাকবে। সে জানে। তাই ওর জন্য বাঁচবে, সে প্রতিটা দিন উপভোগ করবে। ইরাম চুপচাপ বসে আঙুল চুষছে। সে মেয়ের হাতটা টেনে নামিয়ে দিল। মাথা নেড়ে আউ শব্দ করে ওটা খেতে নিষেধ করে। বাচ্চা মেয়েটি আর আঙুল মুখে তোলার প্রবণতা দেখালো না। ইরা হাসল বাধ্যগত মেয়ের আচরণে। আহ্লাদে ঠোঁট দুটো ছুঁয়ে দেয় মেয়ের 2 গালে। মায়ের আদরে মেয়েটি স্মিত হাসল। ইরা ডানে বামে মাথা নাড়ল। মেয়ে তার খুব কম হাসে। কিছুটা গম্ভীর খিলখিলিয়ে হেসেছে, এমন দৃশ্য খুবই বিরল। সময় পেরিয়ে যাচ্ছে। রোদের তেজ কমে যাবে ভেবেই সে দ্রুত বালতি হাতে লিফট থেকে নামল। নেমে আরেকটু জিরিয়ে নেয়।
বিশাল বালতি এক হাতে নিয়ে এখনো 10 সিঁড়ি পর ছাদ। মেয়েকে নিয়ে কষ্ট হবে বেশ, কিন্তু মেয়ে কোল ছাড়তে চাইছে না। বহু কষ্টে সিঁড়ি বেয়ে উঠল ইরা। ততক্ষণে দেহ ভেঙে এসেছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিল। ছাদের দরজা পেরিয়ে তখনই কেউ ঢুকলে হকচকায় ইরা। শ্রেয়ান সৌজন্য হাসল ইরা আর ইরামকে দেখে। জিজ্ঞাসা করে, ভালো আছেন? ইরা বুঝল। হাসিমুখে চোখ বড় বড় করে মাথা নাড়ল সে। শ্রেয়ান তাদের ছাদের পথ দেখিয়ে বলল, যান। বলেই শ্রেয়ান তাকায় ইরামের দিকে, যে কি না ডাগর ডাগর চোখে কেমন করে যেন তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টিতে পর্যবেক্ষণের রেশ সে হেসে আঙুল বাড়িয়ে মেয়েটির নাক ছুঁয়ে দিলে সমান্তরাল সেই ললাট সহ নাক চোখ কুচকে একাকার হয়ে গেল। শ্রেয়ানের প্রচুর হাসি পেল গম্ভীর মেয়েটিকে বিরক্ত করে। সে তাদের পাশ কাটিয়ে নিচে চলে যায়। ইরা বালতি নিয়ে ছাদে ঢুকতেই দেখতে পেল যুবতী এক মেয়ের কোলে শ্রবণ। সে তার কাজ করতে লাগল। মিলা শ্রবণকে নিয়ে খেলতে খেলতে ইরাকে দেখে গতিরোধ হল। সে চঞ্চল পায়ে এগিয়ে আসে। চপলতার সাথে জিজ্ঞাসা করে, আফা আপনি ক্যাডা? ইরা বৃহৎ নেত্রে আগন্তুক মেয়েটির কথা বোঝার চেষ্টা করল। বুঝতে পেরে আউ শব্দ করে কিছু বলল, কিন্তু মেয়েটি বুঝতে পারল না। মিলা আবার জিজ্ঞেস করে, আপনি কথা কইতে পারেন না? আপনি কোন তলায় থাকেন? আগে তো দেখি নাই। মেয়েটি ইরার কথা বুঝতে পারছে না। ইরা তাই একটা মাটির টুকরো নিয়ে মেঝেতে লিখল তার নাম ইরা। গ্রাউন্ড ফ্লোরে থাকে। মিলা বুঝতে পেরে হই হই করে শুধায়, ও আপনি ড্রাইভার কাক্কুর মাইয়া? যেই আফায় শ্রবণরে দুধ খাওয়াইছিল? কি সুন্দর আপনি! কি সুন্দর আপনার মাইয়া, আরে এ দেহি চান্দের লাহান। ইরা বুঝল না মিলার কথা। সে কাজ করতে লাগলো নিজের। মিলা গল্প জুড়ে দেয় তার সাথে। তাদের ঘরে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তার অনেক প্রশংসা শুনেছে সে অবুঝ। ইরা শুধু সৌজন্য হেসে ঘাড় দুলাতে লাগল। ততক্ষণে শ্রেয়ান গরম ফিডার হাতে ছাদে ঢুকল। মিলাকে পোকর পোকর করতে দেখে বলল, সে কথা বলতে পারে না আর শুনতেও পারে না, তুই কি বলছিস? সে তো কিছু শুনতে পারছে না। আপনি কানেও হনেন না আফা? মিলার বিস্মিত কণ্ঠ। ইরা এটা বুঝল বলে সে ঘাড় নাড়ল। সে শুনতে পারে না। তার সাথে কথা বলতে হলে ধীরে ধীরে স্পষ্ট করে ছোট সংলাপে কথা বলতে হবে। মিলা আর কথা বলল না। মিলা শ্রেয়ানদের বাসার কাজের মেয়ে। বয়স 19, খুব চঞ্চল প্রাণবন্ত। শ্রবণ বেতের চেয়ারে বসে মিলাকে বলে, বাবুকে নিয়ে আয় মিলা। মিলা লাফাতে লাফাতে গেল। শ্রেয়ান ধমকে উঠল, লাফাস না, ও বমি করে দেবে। কত কষ্ট করে সকালে এক ফোঁটা খাইয়েছি। হেয়া কি এহন আছে? কবে হজম হইয়া গেছে? মিলি ব্যঙ্গ করে বলল। শ্রেয়ান চোখ রাঙায়। ছেলেকে বেতের সোফাটিতে পাতা গদিতে বালিশের উপর শুইয়ে দিয়ে বলে, ওনাকে গিয়ে একটু সাহায্য কর। ওনার মেয়েটাকে তুই কোলে নে আর তাকে কাজ করতে দে। মিলি ইরার দিকে একবার তাকায়। এক হাতে মেয়েকে নিয়ে আরেক হাতে বহু কষ্টে কাপড় মেলছে। সে মাথা নেড়ে বলল, আচ্ছা যাইতেছি। সে ছুটে গিয়ে ইরাকে বলল, দেন আফা বাবুরে আমার কাছে দেন। আপনি কাজ করেন। ইরামকে নিয়ে নিল মিলা। ইরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে হাসল। মিলা ইরামকে নিয়ে আকাশ দেখালো, পাখি দেখালো, ছাদের পাশে লাগানো ফল আর সবজির গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখালো। সে খেলতে খেলতে জিজ্ঞাসা করে, আফা ওর নাম কি? ছেলেকে চেপে ধরে দুধ খাওয়ানোর চেষ্টায় মগ্ন শ্রেয়ান বলল, ইরাম। সুন্দর নাম তাই না ভাইজান? হু। রাজ্যের কাপড় মেলতে মেলতে ইরা তাকায় অদক্ষ হাতে বাচ্চা ছেলেটিকে জোর করে দুধ খাওয়ানো। পুরুষ মানুষের এত ধৈর্য শক্তি আছে নাকি? বাচ্চাটি মুখ খুলছেই না আর লোকটা ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলছে, হাসছে আর চেষ্টা করছে। পরপরই মনে কৌতূহল জাগলো, বাচ্চাটির মা কোথায়? মিলা হাঁটতে হাঁটতে ছাদের ও মাথায় গেলে ইরা শ্রবণকে দেখিয়ে অস্ফুট স্বরে তাকে জিজ্ঞেস করে, মা। মিলা বুঝে গেল খুব সহজে। শ্রবণের মায়ের কথা জিগাইতেছেন। ইরা মাথা নাড়ল। মিলা মেজাজ নিয়ে বলল, আল্লাহর গজব, আল্লাহ উঠাইয়া নিয়া গেছে। ইরা অবুঝপানে আকাশের দিকে তাকায়। মিলা খুব দ্রুত কথা বলে সে বোঝে না। মিলা শুধায়, কি বোঝেন নাই? ইরা না বোধক মাথা নাড়ল। মিলা আবার আকাশ দেখিয়ে বলল, আল্লাহ নিয়া গেছে। এবার বুঝতে পেরে ইরা বক্ষস্থল খামচে ধরল। সে আহত দৃষ্টিতে তাকায় শ্রবণের পানে। কি ছোট্ট দুধের শিশু। বয়স মাস 2 হবে আন্দাজা করলে। স্বাস্থ্য একদম নেই। পেটের হাড়গোড় সব দেখা যায়। এর জন্যই সেদিন দুধের জন্য অমন হা হুতাশ করছিল। ব্যথিত মন নিয়ে ইরা চুপসে গেল। নিজের কাজ করে তাড়াতাড়ি নিচে নেমে আসলো। রান্না চুলায় এসেছে পর থেকে এই 1 সপ্তাহ থেকে ঘরের সব দায়িত্ব তার উপরেই ন্যস্ত। বিকাল 3টা। অজস্রবারের মতো ছেলেকে ফিডার চোষাতে ব্যর্থ শ্রেয়ান লালচে আঁখি তুলে তাকায় ছেলের দিকে। একাধারে গলা ফাটিয়ে চেঁচিয়ে কাঁদছে শ্রবণ। শ্রেয়ান রাগে হাতের বেবি টাওয়ালটা ছুঁড়ে মেরে উঠে দাঁড়ায়। ধমকে উঠে বলে, খিদে পেয়েছে তো খাচ্ছ না কেন ফাজিল ছেলে?
কক্ষে অবস্থানরত মিলা লাফিয়ে উঠল শ্রেয়ানের ধমকে। ছোট্ট শ্রবণ ও আরো জোরে কেঁদে উঠল। ছেলের চিৎকারে সুমনা ছুটতে ছুটতে আসলো। ধমকে উঠে বলল, কি হচ্ছে কি শ্রেয়ান? অতটুকু বাচ্চার উপর রাগ দেখাচ্ছ কেন? সুমনা দ্রুত শ্রবণকে বুকে জড়িয়ে নেয়। আদর করে কান্না কমানোর চেষ্টা করে। কাঁদতে কাঁদতে কাশতে শুরু করেছে। ছেলের ক্রন্দনরত মুখের দিকে টলমলে চোখে তাকিয়ে শ্রেয়ান ক্ষিপ্ত কণ্ঠে বলে, ধমকাবো না তো কি করব? সে আমার সাথে জেদ দেখাচ্ছে। ভাবছে জেদ দেখালেই সে মায়ের দুধ খেতে পারবে। লোভী ছেলে একটা, ওর ভাগ্যে ওই দিন দুধ জোটাটাই ভুল ছিল, যার জন্য এই একটা সপ্তাহ যাবত এমন করছে। রোজ রোজ ওকে দুধ কে দেবে? সকাল থেকে এক চুমুক দুধও মুখে তোলেনি মামনি। কদিন আগে হাসপাতাল থেকে এসেছে। এখন যদি এমন করে ও তো মরে যাবে। বলতে বলতেই শ্রেয়ানের চোখ থেকে টপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সুমনা আহত চোখে তাকায় বিক্ষিপ্ত মেজাজের ছেলের দিকে। এতটা অধৈর্য শ্রেয়ান কখনো ছিল না। কিন্তু যখন থেকে বাবা হয়েছে অধৈর্যতা যেন তাকে গ্রাস করছে। তার থেকেও বেশি অধৈর্যতা ছেলেটার কিছু না হয়ে যায় সে আহত সুরে বলে। 97 দিনে একটা দুধের শিশু শ্রেয়ান। ও মায়ের দুধের জন্য কাঁদবে না তো কে কাঁদবে? শ্রেয়ান অশ্রুসিক্ত নয়নে তাকায় মায়ের দিকে। বলে, ওর জন্য তো ওর মায়ের দুধ কলঙ্কিত। ও কেন বুঝতে চায় না ও আর 5টা বাচ্চার মতো ওর ভাগ্য এক নয়। ওর ভাগ্যে মায়ের দুধ নেই। সুমনা ছেলেকে বোঝাতে যায় না। সে ফিডারের দুধ বাটিতে ঢেলে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করল। কিন্তু বহু চেষ্টার পরেও সে খাওয়াতে পারল না। চামচ মুখেই ঢোকাবে নাট। সুমনা অসহায় দৃষ্টিতে তাকায় ছেলের পানে। শ্রেয়ান অশ্রুসিক্ত নয়নে মলিন হাসল। বলল, ওকে পৃথিবীতে না আনলেই ভালো হতো তাই না মামুনি? সুমনা টলমলে চোখে ধমকে উঠল। সব কিছুর একটা সীমা থাকা দরকার শ্রেয়ান। চুপ কর, ও ধীরে ধীরে আবার ভুলে যাবে, তখন খাবে। আর এইসব কথা মুখে আনবি না। শ্রেয়ান ঘর্মাক্ত গেঞ্জি বদলে আরেকটা পরে নেয়। মাকে বলে, সরো, আমি খাওয়াচ্ছি। শ্রেয়ান বিছানায় বসে ছেলেকে বুকে জড়িয়ে নেয়। কান্নারত মুখটি মুছিয়ে কপালে চুমু দিয়ে বলে, পাপা সরি আব্বু, আর কখনো বকবো না। তুমি না খেলে পাপার তো কষ্ট লাগে বলো, এই দেখো তোমার হাড়গোড় সব দেখা যাচ্ছে। না খেলে তুমি আবারও হাসপাতালের ওই কাচের ঘরে বন্দি হয়ে যাবে। পাপার একটুও ভালো লাগবে না তোমাকে ওখানে দেখতে। বাচ্চাটি কাঁদতে কাঁদতে ফুটবল হয়ে পড়ে রইল বাবার বুকে। শ্রেয়ান বুকে নিয়েই ফুটবল হয়ে পড়া মুখটিতে চামচ তুলে দিল। বলহীন দেহে ছেলেটি আর জেদ দেখাতে পারল না, চুপচাপ খেতে লাগল। সুমনার চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এই বাচ্চাটা আর তার ছেলের কি দোষ ছিল? সৃষ্টিকর্তার কাছে তার কোন প্রার্থনাই কি পৌঁছায় না? শ্রেয়ান মলিন হাসল শরীরের সাথে ছেলের জেদকে হারতে দেখে। একদিন এভাবেই তো শ্রবণ নামক ছেলেটির থেকে মাতৃত্ব হেরে গিয়েছিল। সেই থেকে ছেলেটি এক বেলা কখনো শান্তিমতো খেলাধুলা করতে পারেনি, হাসতে পারেনি। জন্মের পর সে যেদিন থেকে ছেলেটাকে দেখেছে সেদিন থেকে আজ পর্যন্ত কখনো সুস্থ সবল বাঁচতে দেখেনি। এত এত অর্থবিত্ত কোন কাজের না ছেলেকে খাওয়াতে সফল হয় শ্রেয়ান। ছেলেটা তখন কেমন নির্জীব ঢুলু ঢুলু চোখে তাকায় বাবার দিকে। শ্রেয়ান তাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে, এখন দাদুর বুকে একটু ঘুমাও। পাপা তোমার প্রয়োজনীয় সবকিছু কিনতে বাইরে যাব। শ্রবণকে মিলার কাছে দিয়ে শ্রেয়ান বলল, মামনির কাছে নিয়ে যা মিলা। ঘুম পাড়িয়ে দিতে বল। আমি ওর ওষুধ আর ওয়াইপস কিনে আনি। মিলা নির্জীব কণ্ঠে বলল, আচ্ছা। তোর কিছু লাগবে? লাগলে বল, এখনই নিয়ে আসি। বারবার বের হতে পারবো না আমি। মিলা ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথা নেড়ে বলে, না ভাইজান, কিছু লাগবে না। তোর চানাচুর এখনো আছে? চানাচুর লাগবে না? মিলা মলিন হাসল। বলল, এহনো অর্ধেক বইয়ম আছে। শ্রেয়ান হেসে বলল, ঠিক আছে যা। মেয়েটার চানাচুরের পোকা। চানাচুর না হলে তার দিন চলে না। মিলা মলিন চোখে তাকায় শ্রবণের দিকে। বাচ্চাটা আর ভাইজানের দিকে তাকাইলে মায়ার থেকেও বেশি দয়া হয়। অথচ সে কিছু একটা ভাবল। শ্রবণকে সুমনার কাছে নিয়ে গিয়ে বলল, ভাইজান ঘুম পাড়াইতে মানা করছে, খেলতে কইছে। সুমনা বলল, আচ্ছা তুই যা। শ্রেয়ান ঘর থেকে বের হয়ে যেতেই মিলা ছুটে গেল রান্নাঘরে। প্যান উঠিয়ে উঠিয়ে দেখল খাবারের আইটেমগুলো। চাচি সবসময় প্রয়োজনের অধিক রান্না করে। সে একটা টিফিন বাটিতে আস্তে আস্তে করে গরুর মাংস ঢেলে নেয়, 3 পিস ইলিশ মাছ নেয়, আর একটা প্লাস্টিক ব্যাগে ফলের ঝুড়ি থেকে কিছু আপেল, আঙুর, কমলা আর একটা বেদানা নিল। আর একটা টিফিন বাটিতে ফ্রিজ থেকে কিছু সরপুরিয়ার নিল। সেগুলো সব একটা প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে গিট দিয়ে খাবার টেবিলে রাখল। তারপর ছুটে গেল সুমনার ঘরে। পায়ে দোল দিতে দিতে ঢুলছে চাচি। সে গিয়ে বলল, চাচি আমি ওরে নিয়া খেলি, আপনি ঘুমান। সুমনা জড়ানো চোখে বলল, ঠিক আছে, ভালো করে দেখে রাখিস কিন্তু। ওকে নিয়ে কোন কাজে হাত দিবি না কিন্তু। অন্য কোন দিকে খেয়ালও দিবি না। শুধু ওর সাথে খেলবি। আচ্ছা আচ্ছা, দেন আমারে।
মিলা শ্রবণকে নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে সে খাবার টেবিলের উপর থেকে প্যাকেটটা নিয়ে নিঃশব্দে সদর দরজা খুলে বের হলো। বের হতেই তার পায়ের গতি বেড়ে গেল। সে ছুটে গিয়ে লিফটে ঢুকল। নামলো একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের সাথে একটা ইউনিট রয়েছে, যেটা ভাড়া দেয়া। সেটার ভাড়া খুবই অল্প। ড্রাইভার চাচা থাকে সেখানে। সে সোজা গিয়ে তাদের ঘরের বেল বাজায়। সালমা ঘুমু ঘুমু চোখে দরজা খুলল। মিলাকে দেখে সৌজন্য হেসে শুধায়, আরে মিলা, তুমি এই সময়? মিলা চঞ্চলতার সাথে হাতের ব্যাগটা সালমার দিকে বাড়িয়ে দিল। চটপটে কণ্ঠে বলল, চাচি আপনাদের জন্য কিছু খাবার পাঠাইছে। কতদিন হলো আপনাগো বাসায় কিছু পাঠায় নাই। এই নেন। সালমার চোখ থেকে ঘুম উড়ে গেল। চোখ চকচক করে উঠেছে। খুশিতে আটখানা হয়ে সে এক গাল হেসে বলল, আরে এগুলো পাঠানো কেন লাগবে? রোজ রোজ কি মানুষ এসব পাঠায় নাকি? আইসো ভিতরে আসবা না? সালমা ব্যাগটা নিয়ে তারপর বলল। মিলা মনে মনে কয়েকটা কটূক্তি করল। মহিলা বড্ড লোভী। সে আগে থেকেই জানে তাদের ঘরে গিয়ে শুধু বলবে, ভাবিজান আপনার হাতের রান্না কি সুস্বাদু। আর চাচি ভোলাভালা মানুষ, খুশিতে সব দিয়ে দেয়। সে কৃত্রিম হেসে বলল, একটু বসতেই আসছি। বাবু কাঁদতে ছিল, ওরে নিয়া একটু হাঁটতে বাইর হইছি। ইরা আফায় আছে, তার সাথে একটু গল্প করি। ইরামকে দেখলে শ্রবণ খুশি হইয়া যাইব। মহাজনরে খুব মান্য করে চলে মোর্শেদ। সেই দরুন সেও মেনে চলে। সে বলল, হ্যাঁ হ্যাঁ যাও, ভেতরেই আছে, মিমির ঘরে। মিলা হাসিমুখে দ্রুত ইরার কাছে গেল। অফিসে বসা শাহেদ চৌধুরী সিসি ক্যামেরায় দেখল মিলির কর্মকাণ্ড। তার কাছে মোটেও ভালো ঠেকল না। মিলি ঘর থেকে ব্যাগে কি নিল? আর শ্রবণকে সুমনা ওর হাতে ছেড়ে দিল কি করে? সন্তান নাতি নিয়ে তার বড্ড চিন্তা। দিনকাল ভালো নয়। সে তাড়াতাড়ি সুমনাকে ফোন লাগায়। সুমনা ঘুমোঘুম চোখে ফোনটা রিসিভ করলে ভেসে আসে স্বামীর ধমক। দাদুভাইকে মিলার কাছে একা ছেড়ে দিয়ে তুমি কি করছো সুমনা? মিলা কোথায় একটু দেখো তো। সুমনার ঘুম ছুটে গেল। বলল, মিলা তো দাদুভাইকে নিয়ে বসার ঘরে খেলছে। তোমার বুদ্ধিশুদ্ধি দিন দিন কমে যাচ্ছে সুমনা। মিলা ঘরে নেই। শ্রবণকে নিয়ে সে মোর্শেদদের বাসায় কি করছে? দেখো গিয়ে, এর জন্য বলি আমি ঘরের সিকিউরিটি আরেকটু বাড়াতে। শাহেদ চৌধুরীর ক্ষিপ্ত কণ্ঠে সুমনা চিন্তিত হয়ে পড়ল। সে দ্রুত ঘর ছেড়ে বের হতে হতে বিড়বিড় করে, মিলারে তুই আবার কি ঝামেলা পাকাচ্ছিস? আমার দাদুভাই ধুর, কি জন্য ওর কাছে একা ছাড়লাম? সুমনা ছুটে বের হয় সদর দরজা আটকে। মোর্শেদদের ঘরে গিয়ে দরজা নক করতেই সালমা দরজা খুলল। খুলেই একগাল হাসল। বলল, ভাবিজান আপনি এই দুপুর বেলা এত কিছু কেন পাঠালেন বলেন? গরুর মাংস দিয়েছেন, আবার ইলিশ মাছ কেন দিতে হবে? আপনাদের যদি কম পড়ে? আপনার মতো অমায়িক লোক আমি খুব কমই দেখেছি। নিজে না খেয়ে অন্যের জন্য ভাবেন। আসুন ভেতরে আসুন। সুমনাকে অবুঝ দেখালো। অবুঝ কণ্ঠে শুধায়, কি পাঠিয়েছি ভাবি? গরুর মাংস? সালমা হেসে বলল, আপনিও পারেন ভাবিজান। কত বড় মনের মানুষ। আসুন, আপনার নাতি ওই ঘরে আমার নাতনির সাথে খেলছে। সুমনা হতবুদ্ধি হয়ে পা বাড়ায় ঘরের দিকে। ঘরে ঢুকতেই তার চিত্ত থমকায় নাতির রুগ্ন পা দুটিকে ওড়নার আড়াল থেকে দুলতে দেখে। সে পা দুলাচ্ছে আর মনের সুখে দুধ খাচ্ছে। মুখ দিয়ে উহাহ তৃপ্তিদায়ক শব্দ করছে। আর এক হাত দিয়ে মায়াবী দেখতে একটা মেয়ের জামার গলা আঁকড়ে ধরে আছে। সুমনা টলমলে চাহনিতে তাকায় কাচুমাচু করতে থাকা মিলার দিকে। ইরা চোখ তুলে তাকায়। অপরিচিত কাউকে দেখে অস্ফুট স্বরে মাথা নাড়িয়ে কিছু বলল। সুমনা বুঝতে পারল তাকে সালাম দিয়েছে। সে মৃদু হেসে বলল, ওয়ালাইকুমুস সালাম আম্মা। তুমি কি ইরা? তোমার কথা শুনেছি। সে কথা কইতে পারে না, কিছু শোনেও না চাচি। মিলা চঞ্চল কণ্ঠে বলল। সুমনা স্নেহভরা চাহনিতে তাকায়। তাকাতেই চোখ পড়ে বিছানায় বালিশের সাথে ঠেস দিয়ে বসে থাকা একটা পুতুলের দিকে। শ্রেয়ান ঠিক বলেছিল, আস্ত এক জীবন্ত পুতুল। সে কি অনবদ্য সৌন্দর্যের অধিকারী বাচ্চাটি! সে ইরাকে ইশারায় বলল, একটু কোলে নেই? ইরা দ্রুত মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, হে, মানে নাও। সুমনা দ্রুত কোলে তুলল ইরামকে। স্বাস্থ্যবান মেয়েটাকে বুকে জড়াতেই বুকটা একদম ভরে গেল। চোখ দুটো আরো ছলছল করে উঠল। তার নাতিটাকেও আল্লাহ এমন বানাতো, যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পেত। সে আদর করল ইরামকে। খুশি মনে জিজ্ঞাসা করে, ওর বাবা কি করে? ইরা তাকিয়ে রইল। বুঝতে পেরে মলিন হেসে হাত জাগিয়ে দেখায় বড় চাকরি করে। সুমনা আবার জিজ্ঞেস করে, তোমার শ্বশুর বাড়ি কোথায়? সেই জবাবটা ইরার দিতে হয় না। ঘরে সদ্য ঢোকা সালমা বলতে লাগল, আর শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি আর আছে নাকি? ও তো ডিভোর্সি। চট্টগ্রামে বিয়ে হয়েছিল ভাবিজান। জামাইটা খুব ভালো ছিল। কি সংসার কইরা খাইতে পারল না। যোগ্যতা থাকা লাগে। জীবনে কোন জায়গায় শান্তি করতে পারে নাই। যেখানে গেছে সেখানেই ঝামেলা হইছে।
জন্মের পর মা মরছে, খালার বাড়ি থাইকা বিয়ে হইছে। স্বামী রাতের অন্ধকারে তালাকের পেপার ধরাইরা দিয়া মেয়ে সহ বাসে উঠাইয়া দেছে। আর সেই জামাই এখন কি সুন্দর বউ পাইছে। কোন ঝামেলা নাই সেই সংসারে। খালার বাড়ি এতদিন ছিল, সেই জায়গায় ওঠাই হয় নাই। খালাতো ভাইয়ের বউরা রাখতেই চায় না। তাহলে বোঝেন কি জিনিস। অল্প দুঃখে তো আর আমি এগুলা কই না। আমার ঘরে যেদিন পা দিছিল সেই দিনই আমার শখের একটা কাচের বাটি ভাঙছে, আমার কোমরের ব্যথা বাড়ছে, আমার ছোট ছেলেটা পরীক্ষায় খারাপ করছে। ঘরের অবস্থা দেখেন কি করছে, কিছু বলি না কেন, ওই কিছু বললেই মানুষ আমায় বলবে আমি সৎমা। এর জন্য আমি টু শব্দটি করি না। সুমনার চোয়াল শক্ত হয়ে আসলো সালমার কথায়। সে নাকি কিছু বলে না। ইরা এতক্ষণ তাকিয়ে ছিল মায়ের ঠোঁটের দিকে, কিছু তিক্ত কথা বুঝতে পেরেই চোখ সরিয়ে নেয়। উঁচু শির নত হয়ে গেল অনতিবিলম্বে। আপনি ওই চেয়ারে বসেন ভাবিজান, আমি একটু চা বানিয়ে আনি আপনার জন্য। সালমা চলে যাওয়ার জন্য উদত হলেই তার চোখ যায় ইরার দিকে। ওড়নার নিচে শ্রবণকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। কত বড় অসভ্য মেয়ে, নিজের মেয়ের হক অন্যের বাচ্চাকে দিচ্ছে। সে কিছু বলতে পারল না, তৎক্ষণাৎ চলে যায়। সালমা যেতেই সুমনা এগিয়ে আসে ইরার কাছে। থুতনি ধরে মাথাটা জাগিয়ে দেয়। মৃদু হেসে ইশারায় বলে মাথা নত না করতে। ইরা মলিন হাসল। সুমনা তাকায় চুপটি করে বুকে লেগে থাকা বাচ্চাটির দিকে। একদম লেগে বসে আছে। এত সুন্দর বাচ্চাটির কপালে এত দুঃখ, আল্লাহ কি করে দেখছে এগুলো। হাহাকার জুড়ল সুমনার বুক জুড়ে। সুমনার আর একটুও বসতে ইচ্ছা করল না ওখানে। কিন্তু ওই বাচ্চাটা রেখে আসতেও ইচ্ছে করছে না। তারপর আবার তার নাতি। সে রীতিমতো আনন্দের গান গাইছে আর দুধ খাচ্ছে। মাঝে মধ্যে আবার ওড়নার আড়াল থেকে মুখ বের করে সকলের দিক টুকটুক করে তাকাচ্ছে। সুমনা তখন আনন্দে হেসে ফেলল, নাতির মাঝে সতেজতা দেখে। ছেলেটাকে আজ পর্যন্ত সে দুষ্টুমি করতে দেখেনি যে, কিন্তু বিপত্তি বাঁধল। 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, শ্রবণ দুধ ছাড়বে না। ছাড়ালেই হেঁচকি তুলে কাঁদছে। অন্যদিকে ইরা ইচ্ছে করল না ছাড়াতে। বাচ্চাটির যে দুধের বড্ড তৃষ্ণা, সে ইশারায় বলল, আর একটু থাক। সুমনা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় ইরা আর মিলার দিকে। ছোট্ট মেয়েটির মাঝে যে এত উদারতা আর এত বুদ্ধি, কে জানত তার বুড়ো স্বামীর আজ খবর আছে। ছোট্ট শ্রবণ দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ল। সুমনা নাতির ফুলে টেবু হয়ে থাকা পেটের দিকে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিল। ইরা দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমায় আরো ভরপুর দিক মা। পৃথিবীর সব সুখ তোমার হোক। ইরা ইরামকে নেয়ার জন্য হাত পাতল। সুমনার মোটেও ইচ্ছে করল না পুতুলটিকে হাতছাড়া করতে। তবে সে নিরুপায়। ইরামকে বাড়িয়ে দিয়ে বলল, ওকে নিয়ে উপরে যেও মা। আমি তো ওর জন্য কিচ্ছুটি আনলাম না। ইরা বুঝতে পেরে মাথা দোলায়। কোন এক সময় যাবে। সুমনা আর মিলা শ্রবণকে নিয়ে চলে যায়। সুমনা বাড়িতে এসেই নিজের ঘরে গিয়ে ফোন লাগায় স্বামীকে। ফোন দিয়েই দিল এক ঝাড়ি। শোন শ্রেয়ানের বাবা, তোমার ওই সন্দেহ বাতিক মনকে তুমি সামাল দাও। নয়তো তোমার সাথে আমার কুরুক্ষেত্র বেঁধে যাবে। শাহেদ চৌধুরী থতমত খাওয়া কণ্ঠে বলল, কি হয়েছে সুমনা? কি হয়নি বলো। অমন একটা লক্ষ্মী মেয়ের ওপর তুমি সন্দেহ কি করে করতে পারো? সুমনা সব খুলে বলল। শাহেদ চৌধুরী মিয়ে গিয়ে বলল, আমার তো চিন্তা হয় তোমাদের জন্য। দিনকালের যা পরিস্থিতি। রাখো তোমার দিনকাল, আজ 3 বছর যাবৎ মিলা এখানে করছে, কখনো আমি অভিযোগ করতে পারিনি। আর তুমি শুধু ওর ওপর সন্দেহ করো। পেপারেট রোজ রোজ কত নিউজ ছাপা হয় তুমি দেখো না? আমার মনে তো তাই সর্বদা কুচিন্তা এঁটে থাকে। হ্যাঁ হ্যাঁ, সব দোষ ওই পেপারেরই। এরপর যদি তোমায় আমি পেপার পড়তে দেখেছি তো তোমায় আমি দেখে নেব। তোমার সাথে যদি আমার পথ ভিন্ন হয় তবে এই পেপারের কারণেই হবে। বিয়ের প্রথম প্রথম তুমি এই পেপার পড়েই আমার উপর সন্দেহ করতে। সুমনা রাগ ঝেড়ে বলল। শাহেদ চৌধুরী বিরক্ত হয়ে বলল, সুমনা বাদ দাও। দুঃখিত বলেছি তো আমি। এই দুঃখিত শব্দটার কারণেই আমি তোমার নাতির দাদি, বুঝেছ? নয়তো তোমার মতো সন্দেহ বাতিক মানুষের সাথে আমার ঘর করা হতো না। বলেই সুমনা ফোন কেটে দিল। মিলাকে গিয়ে মন ভরে দোয়া করে দিল। শ্রেয়ান আসলো মাগরিবের আজানের আগেই। ছেলে তখন বেঘরে ঘুমাচ্ছে। সে নামাজ পড়ে ছেলের পাশে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। কাঁধ ফিরে তাকায় ছেলের ঘুমন্ত মুখপানে। একটা পরিচিত আদল ভেসে উঠল ছেলের মুখে। যেই আদলে সে কখনো প্রাণ হারাতো, আজ সেই আদলে বিতৃষ্ণা কাজ করে। যন্ত্রণা অনুভব হয় তার ছেলেটা এমন কারোর অংশ, যে কিনা নিজের সুখের জন্য তার সন্তানের ভাগ্য থেকে মায়ের দুধটুকু ছিনিয়ে নিয়েছে। ছেলের পেটের উপর হাত রাখলে কিছুটা অবাক হয় শ্রেয়ান, একদম তসতসে হয়ে আছে। এত পেট ভরে খাওয়া হয়নি সে। মা কি আবার খাইয়েছে? তার মিনিট 5 পরেই শ্রবণের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই সে ফোকলা হাসল। আউ শব্দ করে হাসিমুখে নড়াচড়া করতে লাগল। শ্রেয়ান আশ্চর্য হয় ছেলের মাঝে চঞ্চলতা আর সতেজতা দেখে। সে স্নেহের হাসি নিয়ে ছেলেকে কোলে তুলে নেয়। আদুরে গলায় শুধায়,
আমার আব্বু এত খুশি কেন? সে দেখছি কথাও বলে হাত পা ধরে খেলা করে। দাদু পেট ভরে খাইয়েছে তোমায়? তুমি অনেক শক্তি পাচ্ছ গায়ে? ছোট্ট শ্রবণ বাবার কথার প্রেক্ষিতে আরও আউ শব্দ করতে লাগল। শ্রেয়ানের খুশি দেখে কে সে ছেলেকে বুকে জড়িয়ে মাকে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে বের হয়। মামুনি, মামুনি দেখো তোমার নাতি কত দুষ্টু করে। সে খেলছে আমার কথার উত্তর দিচ্ছে আউ করে। সুমনা সন্ধ্যার নাস্তা বানাচ্ছিল, ছেলের উচ্ছ্বসিত কণ্ঠে সে ছলছলে নয়নে তাকায় বলে, এর জন্য মিলাকে গিয়ে একটা ধন্যবাদ দে। আর ওর জন্য কাল গিয়ে লাল টুকটুকে দেখে একটা জামা আনিস। কি যেন ও বলে, আনারকলি? ওগুলো কেন, মিলা কি করেছে? শ্রেয়ান রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুধায়। সুমনা ছলছল চোখে তাকিয়ে বলল, ওর জন্য তোর ছেলের ভাগ্যে আজ আবারও সুস্বাদু সেই খাবার জুটেছে। তোর ছেলে তৃষ্ণা মিটিয়ে খেয়ে এসেছে, তারপর আরামে ঘুমিয়েছে। শ্রেয়ান অপলক তাকিয়ে রইল মায়ের দিকে, অবর্ণনীয় আনন্দ লুকিয়ে শুধায়, আজও দুধ খেয়েছে মামুনি? সুমনা মাথা নেড়ে সায় জানায়। শ্রেয়ান তাকায় ছেলের সতেজ মুখটির দিকে। আল্লাহর রহমত, আজ আবারও তার ছেলেটার ভাগ্যে জুটেছে। চলবে।